আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু। আমাদের কাছে যে সোর্সটি আছে সেখানে বলা হয়েছে যে এটি আসলে কালজয়ী উপন্যাস পথের পাঁচালীরই একটি অংশ, মানে বিশেষভাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি। হ্যাঁ, একটা সংক্ষিপ্ত সংস্করণ আর কি। ঠিক। আর আমাদের আজকের মিশনটাও খুব নির্দিষ্ট। একজন শিক্ষার্থী আমাদের অনুরোধ করেছেন এই বইটা এমনভাবে বুঝতে সাহায্য করতে যাতে পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয়ে যায়। এটা একটা দারুণ চ্যালেঞ্জ, কারণ শুধু পরীক্ষার জন্য নয়, এই গল্পটা আসলে জীবনের জন্য অনেক কিছু শেখায়। একদম তাই। আর এখানেই আমার প্রথম প্রশ্নটা আসছে। এই যে নাম মাটির ভেপু, এর মধ্যেই তো একটা অদ্ভুত সারল্য আছে, একটা মাটির গন্ধ আছে। কিন্তু যে গল্পে দারিদ্র্য বেঁচে থাকার লড়াইয়ের মতো এত কঠিন বিষয় আছে, তার জন্য এত সহজ, এত ছেলে মানুষই একটা নাম কেন? এর গভীরে ঠিক কি লুকিয়ে আছে? আপনি একদম সঠিক জায়গা থেকেই শুরু করেছেন। দেখুন, এই নামটাই হলো পুরো গল্পের দরজা। গ্রামের ছেলেমেয়েদের, বিশেষ করে অপু দুর্গার মতো গরিব ঘরের ছেলেমেয়েদের কাছে তো দামি খেলনা ছিল না। না, তা তো ছিল না। তাদের জগৎটা তৈরি হতো প্রকৃতি থেকে পাওয়া জিনিস দিয়েই। এই যে আম খাওয়ার পর তার আঁটিটা ফেলে না দিয়ে সেটাকে শুকিয়ে ঘষে ঘষে একটা বাঁশি বা ভেপু তৈরি করা, এটা শুধু একটা খেলা নয়, এটা আসলে একটা দর্শন। দর্শন? কিভাবে, একটু যদি ব্যাখ্যা করেন? এটা হলো অপ্রয়োজনীয় জিনিস থেকে, ফেলে দেওয়া জিনিস থেকে আনন্দ তৈরি করার দর্শন। তাদের জীবনে অনেক নেই, অনেক অভাব, কিন্তু তাদের কল্পনা শক্তি, তাদের সৃজনশীলতা এতটাই প্রখর যে একটা আমের আঁটিও তাদের কাছে অমূল্য হয়ে উঠতে পারে। আচ্ছা। এই ভেপুর শব্দ হয়তো খুব সুরেলা নয়, কিন্তু এর মধ্যে যে আনন্দটা আছে সেটা একদম খাঁটি। লেখক এই নামের মাধ্যমে শুরুতেই আমাদের বলে দিচ্ছেন যে এই গল্পটা অভাবের নয়, বরং অভাবের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার গল্প। বাহ, এটা তো দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তার মানে যা নেই তা নিয়ে হাহুতাশ করার বদলে যা আছে তা দিয়েই একটা নতুন জগৎ তৈরি করে নেওয়া। ঠিক। এটা তো আজকের দিনে আমাদের জন্যও খুব প্রাসঙ্গিক একটা ভাবনা। অবশ্যই। আজকের দিনে যেখানে আমাদের বিনোদনের জন্য হাজারো বিকল্প, সেখানেই গল্পটা আমাদের এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়ে প্রশ্ন করে, আসল আনন্দটা কোথায়? নতুন মোবাইল ফোনে, নাকি বন্ধুদের সাথে মিলে সামান্য কিছু নিয়ে হুল্লাম করার মধ্যে? মাটির ভেপু আমাদের সেই শিকড়ের দিকেই ফিরিয়ে নিয়ে যায়। আচ্ছা, এই যে শিকড়ের কথা বললেন, এই গল্পের শিকড় তো নিশ্চিন্দিপুর গ্রাম। সোর্স বলছে এই বইটা পড়লে নাকি গ্রামকে খুব কাছ থেকে চেনা যায়। কিন্তু গ্রাম বলতে তো আমরা সাধারণত বুঝি সবুজ মাঠ, শান্ত পুকুর, মানে খুব ছবির মতো একটা দৃশ্য। বিভূতিভূষণের নিশ্চিন্দিপুর কি শুধুই সুন্দর, নাকি এর ভেতরে অন্য কোনো স্তরও আছে? না না, এখানেই তো বিভূতিভূষণের জাদুটা। তিনি গ্রামকে শুধু রোম্যান্টিক করে দেখাননি, তিনি গ্রামকে জীবন্ত করে তুলেছেন। জীবন্ত? নিশ্চিন্দিপুনি যেমন বর্ষার পর সোনা রোদের সৌন্দর্য আছে, কাশবনের দোলা আছে, তেমনই আছে ভাঙা ঘর, দারিদ্র্যের স্পষ্ট ছাপ আর টিকে থাকার কঠিন লড়াই। আচ্ছা। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, অপু দুর্গার বাবা হরিহর একজন ব্রাহ্মণ। তার হয়তো সামাজিক সম্মান আছে, কিন্তু পকেটে টাকা নেই। এই যে সামাজিক অবস্থান আর আর্থিক বাস্তবতার মধ্যে একটা চাপা টানাপোড়েন, এটা কিন্তু গ্রামের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তার মানে নিশ্চিন্দিপুর শুধু একটা পটভূমি নয়, এটা নিজেই একটা চরিত্র, যেটা সুন্দর এবং কঠিন দুই। একদম ঠিক ধরেছেন। গ্রামটা অপু দুর্গার কাছে খেলার মাঠ, আনন্দের উৎস, কিন্তু তাদের মা সর্বজয়ার কাছে ওটা একটা সংগ্রামের ক্ষেত্র। একই গ্রাম, কিন্তু এক একজনের চোখে তার রূপ এক এক রকম। ঠিক তাই। এই জটিলতাটাই গ্রামটাকে বাস্তব করে তোলে। এটা কোনো ছবির পোস্টকার্ড নয়, এটা একটা জলজান্ত জায়গা যেখানে সুখ আর দুঃখ একসঙ্গে বাস করে। আর এই গ্রামের বুকেই তো বেড়ে উঠছে অপু আর দুর্গা। সোর্স তাদের বর্ণনা করছে একজন স্বপ্নদর্শী আর অন্যজন ডানপিটে হিসাবে। এটা কি এতটাই সাদা কালো, নাকি তাদের চরিত্রের ভেতরে আরও অনেক রং লুকিয়ে আছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। উপর থেকে দেখলে মনে হয় দুর্গা খুব চঞ্চল, দুরন্ত, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, এটা ওটা কুড়িয়ে আনে, আর অপু শান্ত, কৌতূহলী, বাইরের জগৎ দেখতে চায়। হ্যাঁ, সাধারণ ধারণাটা তো এটাই। কিন্তু তাদের সম্পর্কটা এর চেয়ে অনেক বেশি গভীর। দুর্গা আসলে অপুর বাইরের পৃথিবীর দরজা। ওয়াও,
বাইরের পৃথিবীর দরজা। হ্যাঁ, দুর্গা যদি তাকে হাত ধরে তেঁতুলতলার জঙ্গলে বা রেললাইন দেখার জন্য মাঠের ওপারে নিয়ে না যেত, অপুর ভেতরে স্বপ্নগুলো হয়তো ডানা মেলার সুযোগই পেত না। তার মানে দুর্গা শুধু ডান পেটে নয়, সে আসলে অপুর কৌতূহলের জ্বালানি। একদম, জ্বালানিই বটে। আর অপু দুর্গাকে কি দেয়? অপু তাকে সঙ্গ দেয়, তার দুরন্তপনার সঙ্গী হয়। দুর্গার যে একটা একাকিত্ব আছে সেটা অপু এসে ঘুচিয়ে দেয়। ভাবুন একবার, দুর্গা যখন চড়ুই ভাতির জন্য ঝুনো নারকেল বা কাঁচা আম চুরি করে আনে, সেই অপরাধবোধ আর আনন্দ দুটোই ভাগ করে নেওয়ার জন্য অপুর মতো একজন শ্রোতা তার দরকার। তাই তো। তারা একে অপরের পরিপূরক। একজন মাটি, যে শিকড় দিয়ে আগলে রাখে, আর আরেকজন আকাশ, যে দূরের স্বপ্ন দেখায়। এই দুইয়ের মিলনেই তাদের শৈশবটা এত বর্ণময় হয়ে উঠেছে। এই যে বললেন বর্ণময় শৈশব, এর বেশিরভাগটাই তো প্রকৃতির কোলে। প্রায়ই একটা কথা শোনা যায় যে বিভূতিভূষণের লেখায় প্রকৃতি একটা জীবন্ত চরিত্র। কথাটা শুনতে খুব কাব্যিক লাগে, কিন্তু এর আসল মানেটা কি? মানে একজন শিক্ষার্থী পরীক্ষার খাতায় এটা কিভাবে ব্যাখ্যা করবে? একটা উদাহরণ দিয়ে যদি বোঝান। খুব সুন্দর প্রশ্ন। প্রকৃতি জীবন্ত চরিত্রের মানে হল, প্রকৃতি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, সে গল্পের একজন অভিনেতা। অভিনেতা? হ্যাঁ, সে হাসে, কাঁদে, রেগে যায়। যেমন ধরুন, অপু দুর্গার মন যখন খুব ভালো, তারা যখন কোনো নতুন কিছু আবিষ্কারের আনন্দে মশগুল, তখন হয়তো লেখক বর্ণনা করবেন রোদ ঝলমলে একটা দিন, ফুরফুরে বাতাস বইছে, মানে প্রকৃতিও যেন তাদের আনন্দে যোগ দিচ্ছে। আর যখন তাদের মন খারাপ বা ভয় পাচ্ছে? ঠিক তখনই হয়তো আকাশ কালো করে মেঘ জমবে, কালবৈশাখীর ঝড় উঠবে, অপু দুর্গার মনের ভেতরের তোলপাটটা যেন বাইরের প্রকৃতিতে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা আচ্ছা। আরও গভীরে গেলে বলা যায়, প্রকৃতি তাদের আশ্রয় দেয়। দুর্গা যখন মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালায়, তখন সে কোথায় যায়? ওই বাঁশবনের ভেতরে বা নদীর ধারে। প্রকৃতি যেন তার মা, তার গোপন কথা শোনার বন্ধু। এই যে প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির একটা গভীর যোগাযোগ, এটাই বিভূতিভূষণকে অনন্য করে তুলেছে। প্রকৃতি এখানে শুধু দেখার জিনিস নয়, এটা অনুভব করার বিষয়। এটা অসাধারণ। তার মানে শিউলি ফুলের গন্ধ শুধু একটা গন্ধ নয়, এটা হয়তো অপুর পুজোর দিনের আনন্দের স্মৃতিকে উস্কে দেয়, বা বর্ষার দিনের টিনের চালে বৃষ্টির শব্দ। ঠিক। সেটা হয়তো তাদের দারিদ্র্যের কথা মনে করিয়ে দেয়, আবার একই সঙ্গে একটা রোমাঞ্চ তৈরি করে। একদম পয়েন্টে বলেছেন, আপনি ধরে ফেলেছেন। এই অনুভূতিগুলোই গল্পটাকে জীবন্ত করে। শিক্ষার্থীরা যখন উত্তর লিখবে, তখন শুধু প্রকৃতি একটা চরিত্র এই লাইনটা লিখলেই হবে না। উদাহরণ দিতে হবে। হ্যাঁ, তাদের উদাহরণ দিয়ে দেখাতে হবে কিভাবে ঝড়, বৃষ্টি বা জ্যোৎস্না রাত চরিত্রদের মানসিক অবস্থার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। চলুন এবার সপ্তাহ একটু গুছিয়ে আনা যাক। আমাদের সেই নবম শ্রেণীর বন্ধুর জন্য, যার সামনে পরীক্ষা, তার জন্য মূল ফোকাস পয়েন্টগুলো কি কি হবে? যদি বুলেট পয়েন্টে বলতে হয়, কোন বিষয়গুলো মাথায় রাখলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? বেশ, আমি 4টে মূল স্তম্ভের কথা বলবো। 1 নম্বর, অপু ও দুর্গার চরিত্র ও তাদের সম্পর্ক। তারা একে অপরের থেকে কতটা আলাদা, আবার একে অপরের উপর কতটা নির্ভরশীল, এই রসায়নটা বুঝতে হবে। অপুর স্বপ্ন আর দুর্গার বাস্তবতা, এই দুটো কিভাবে একসঙ্গে চলে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় স্তম্ভ হল গ্রামীণ জীবন, সৌন্দর্য ও সংগ্রাম। নিশ্চিন্দিপুর গ্রামের নিখুঁত বর্ণনাটা মাথায় রাখতে হবে। শুধু সৌন্দর্য নয়, দারিদ্র্য, অভাব, সামাজিক নিয়মকানুন, এগুলো গল্পের অংশ। আচ্ছা। হরিহরের সম্মান বাঁচিয়ে চলার চেষ্টা, সর্বজয়ার সংসার টানা লড়াই, এই ছবিগুলো খুব জরুরি। দুটো হলো, তৃতীয় আর চতুর্থ। তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল প্রকৃতির মাঝে নির্মল আনন্দ। হ্যাঁ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক। অভাব থাকা সত্ত্বেও অপু দুর্গার শৈশব কিন্তু আনন্দহীন ছিল না। তাদের আনন্দের উৎস ছিল প্রকৃতি। আমের আটির ভেপু, কাঁচা আমচুরি, রেলগাড়ি দেখা, চড়ুই ভাতি, এই ছোট ছোট মুহূর্তগুলোই গল্পের প্রাণ। দারিদ্র্যের মধ্যেও কিভাবে আনন্দ খুঁজে নিতে হয়, এটাই গল্পের মূল বার্তা। আর শেষ পয়েন্টটা? চতুর্থ স্তম্ভ, প্রকৃতি একটি চরিত্র হিসেবে, যেটা নিয়ে আমরা একটু আগেই বিস্তারিত আলোচনা করলাম।
কিভাবে ঋতু পরিবর্তন, ঝড় বৃষ্টি, দিনরাত চরিত্রদের মনের অবস্থার প্রতিফলন ঘটায় এবং গল্পের গতিকে এগিয়ে নিয়ে যায়। এই 4টি বিষয়ে যদি একজন শিক্ষার্থী ভালোভাবে বুঝে ফেলে, তাহলে সে শুধু সৃজনশীল প্রশ্ন নয়, গল্পের যে কোনো গভীরতা থেকে আসা প্রশ্নের উত্তরও নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবে। তার মানে মূল কথা হলো এই গল্পটা তথ্য দিয়ে মনে রাখার বিষয় নয়, এটা অনুভূতি দিয়ে উপলব্ধি করার বিষয়। একদম। চরিত্রগুলোর জায়গায় নিজেকে একটু কল্পনা করতে পারলেই উত্তরটা ভেতর থেকে আসবে। একেবারেই তাই। যখন দুর্গার রেলগাড়ি দেখার সেই উত্তেজনা বা অপুর প্রথম পাঠশালার ভয়টা একজন শিক্ষার্থী নিজের মতো করে অনুভব করতে পারবে, তখনই তার পড়াটা সার্থক হবে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার হলো, আমাটির ভেপু শুধু একটা গ্রামের গল্প বা দুই ভাই বোনের গল্প নয়, এটা আসলে আমাদের সবার শৈশবের গল্প। হয়তো আমাদের শৈশবে আমবাগান বা রেললাইন ছিল না, কিন্তু ওই কল্পনা শক্তি, ওই ছোট ছোট জিনিসে অসীম আনন্দ খুঁজে পাওয়ার অনুভূতিটার চিরকালীন, এটা সার্বজনীন, এর সরলতা এর সবচেয়ে বড় শক্তি। আলোচনা শেষ করার আগে আমি একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। নিশ্চয়ই। অপু আর দুর্গার জাগরটা ছিল প্রকৃতির খুব কাছাকাছি, প্রযুক্তির কোনো ছোঁয়া ছাড়া। তাদের খেলার উপকরণ ছিল মাটি, পাতা, ফল। আজকের দিনে যখন শৈশব মানি স্ক্রিন, মোবাইল, ট্যাব, কম্পিউটার, তখন মাটির ভেপু আমাদের কি মনে করিয়ে দেয়? এটা কি আমাদের শুধু একটা পুরনো দিনের গল্প শোনায়, নাকি আমাদের বর্তমানকে আয়নার সামনে দাঁড় করিয়ে একটা প্রশ্ন করে যে আমরা আমাদের শিশুদের শৈশব থেকে অমূল্য কিছু একটা কেড়ে নিচ্ছি না তো?